সাময়িক যদি কোনো অসুবিধা হয়েও থাকে আমার মনে হয় সেটা কাটিয়ে ওঠা সম্ভব। দক্ষিণে ইঞ্জিনিয়ার ইশরাক অত্যন্ত জনপ্রিয়, সবাই তাকে বলে জনতার মেয়র। আর তার পিতাও কিন্তু একজন সাকসেসফুল ম্যান, এই বৃহত্তর ঢাকা মহানগরীর মেয়র ছিলেন। দাবি দেওয়া এটা তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা দেখে আসছি। নানাজন নানা দাবিতে রাস্তায় নেমে এসেছেন, সড়ক অবরোধ করেছেন। যেই গণ অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা কিন্তু কেউ এককভাবে দাবিদার না। এটা যেমন বিএনপিও দাবি করতে পারবে না আমরা এককভাবে দাবিদার, আমরাই সরিয়েছি ফ্যাসিস্ট স্বৈরাচারকে। জামাতও এককভাবে বলতে পারবে না, হেফাজতও বলতে পারবে না, এবং একইভাবে এনসিপিও বলতে পারবে না। এনসিপি অগ্রভাগে ছিল, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসার দাবি রাখে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেক আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি আপনারা যে বিষয়গুলো জানতে চান সে বিষয়গুলো নিয়ে। আজ আমরা কথা বলবো, শিরোনাম দিয়েছি অবরোধে অবরুদ্ধ, যদিও দেশের সার্বিক অবস্থা নিয়েই কথা বলবো। কেন এই শিরোনাম দিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তার আগে পরিচয় করে দিচ্ছি আজকে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে। আমার ডান পাশে রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম। আলম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং একই সাথে বাম পাশে রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে শুরু করতে চাই নাজিমউদ্দিন আলম ভাই আপনাকে দিয়ে। শিরোনামের বিষয়টি আপনি দেখেছেন, এবং এটি এই যে ইঞ্জিনিয়ার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব দেয়া নিয়ে তার সমর্থকরা কিংবা তার ভক্তরা কিংবা নগরবাসী যেটি বলেন না কেন, তারা অথবা বিএনপির নেতাকর্মীরা যে অবরুদ্ধ যে অবস্থা, একই সাথে সিটি কর্পোরেশনের সামনের সড়ক, গুলিস্তানের সড়ক, যেটাকে একটা হাব বলা যায়, গুরুত্বপূর্ণ স্থান, সেটি অবরোধ করে আন্দোলন করছে ৬ষ্ঠ দিনের মতো। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কিছু আইনত জটিলতা আছে, আগামীকাল একটি রিটেরও শুনানি রায় আছে। সে অবস্থার আলোকে সেই ধৈর্য না ধরে অব্যাহতভাবে এই পদক্ষেপে যেতে হলো কেন, এটি কতটা যৌক্তিক? ধন্যবাদ মাহবুব সৈকত, আমাকে এখানে মাই টিভিতে আমন্ত্রণ করার জন্য, এবং আমার সহ আলোচক ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, তাকেও আন্তরিক শুভেচ্ছা। আর যারা আমাদের আলোচনা অনুষ্ঠান শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। যেই প্রশ্নের অবতারণা করা হয়েছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত। এখানে আন্দোলন করার কোনো প্রয়োজনই ছিল না। যদি আদালতের রায় এবং পরবর্তীতে রায় অনুযায়ী নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন জারি করেছে শপথ পড়ার জন্য, এই শপথ অনুষ্ঠান রুটিন কাজ, এটা সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারা এটা শপথ পড়িয়ে বাস দায়িত্ব প্রদান করবে। আর এই জিনিসটা আপনার আরও বিভিন্ন জায়গায় এরকম আদালতের রায় অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়েছে, এবং অনির্বাচিত অনেককে প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরে। তো স্বাভাবিকভাবেই দক্ষিণে ইঞ্জিনিয়ার ইশরাক অত্যন্ত জনপ্রিয়, সবাই তাকে বলে জনতার মেয়র। আর তার পিতাও কিন্তু একজন সাকসেসফুল ম্যান, এই বৃহত্তর ঢাকা মহানগরীর মেয়র ছিলেন, এবং একজন বীর মুক্তিযোদ্ধা, স্বনামধন্য, ওল্ড টাউনের মানুষের কাছে প্রাণপ্রিয় একজন নেতা। এবং ইশরাকও ঠিক সেইভাবে তার বাবার উত্তরসূরি হিসাবে জনগণের সাথে সেভাবে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে, এবং গত নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে যে ফজলুর তাপস, তার বিরুদ্ধে অনেক অভিযোগ এবং স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্ট, তো সেখানে নির্বাচনে কারচুপির মাধ্যমে উনি নির্বাচিত হয়েছে, এটা আমরা মনে করি, আমরা বিশ্বাস করি। তো তার ফলে সে মামলা করেছে, আদালতে রায় পেয়েছে, নির্বাচন কমিশনে গিয়েছে, নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী বলেছে যে শপথ অনুষ্ঠান করা যেতে পারে, আদালতের রায়কে শ্রদ্ধা করেছে। তো সেক্ষেত্রে স্থানীয় সরকার এটা করার অর্থটা হলো যে বিএনপির সাথে, যেহেতু ইঞ্জিনিয়ার ইশরাক বিএনপি করে, তো সেই জন্য কি বিএনপির সাথে কি দূরত্ব বাড়াবার চেষ্টা করা হচ্ছে? আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস স্যার আমাদের সকলের বরেণ্য ব্যক্তি,
এবং আমাদের সকলের অভিভাবক একজন একজন বিজ্ঞ, জ্ঞানী, দক্ষ এবং বিশ্ববরেণ্য, আমাদের গর্ব, বাংলাদেশের অহংকার। সে কারণেই আমরা তাকে অভিভাবক হিসাবে এখানে সকলে মিলে, স্টেক হোল্ডার যারা, ফ্যাসিস্ট বিরোধী যারা আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সে কারণে তাকে আমরা সকলে মিলে বসিয়েছি। তো এখানে যদি কেউ মনে করে এককভাবে তাকে বসানো হয়েছে, তাহলে এটা ভুল হবে। এটা বাংলাদেশের জনগণ, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা কিন্তু কেউ এককভাবে দাবিদার না। এটা যেমন বিএনপিও দাবি করতে পারবে না আমরা এককভাবে দাবিদার, আমরাই সরিয়েছি ফ্যাসিস্ট স্বৈরাচারকে। জামাতও এককভাবে বলতে পারবে না, হেফাজতও বলতে পারবে না, এবং একইভাবে এনসিপিও বলতে পারবে না। এনসিপি অগ্রভাগে ছিল, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসার দাবি রাখে। ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, প্রথমে কোঠা বিরোধী আন্দোলন, কোঠা বিরোধী আন্দোলন, এটা আমরা বুঝতে পারি না যে কি হচ্ছে, এবং আমরা কিছুটা কৌশলও নিয়েছিলাম। আমরা যখন বিএনপির নামে আন্দোলন করি, জামাতের নামে আন্দোলন করে, হেফাজত আন্দোলন করে, রাস্তায় দাঁড়াইতেই পারি না, আমাদেরকে গুম করে, খুন করে, টিয়ার গ্যাস মারে। আপনার এখন কোঠা বিরোধী যখন নামলো, আমরা চিন্তা করলাম ভালো না। ওই প্রসঙ্গে আমরা এই যে ব্যাপারটা যে হলো, এখন আমরা যে আমাদের সাথে যে স্টেক হোল্ডার যারা, আমরা সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, আমাদের সাথে যে দূরত্ব সৃষ্টি করলে এটা কারো লাভবান হবে। এই যে ব্যাপারটা হচ্ছে, এখানে আমাদের কনফিউশন সৃষ্টি হচ্ছে যে জাতীয় নির্বাচন নিয়েও কি কোনো অন্যরকম কিছু চলছে কিনা। যেহেতু ইশরাককে মানে গ্রহণ করা হচ্ছে না, তাকে শপথ পড়ানো হচ্ছে না, এখানে তো আমি মনে করি সরকারের সাথে একটা দূরত্ব সৃষ্টি করা হচ্ছে, এবং আমাদের স্যারের প্রতি যাতে তাকে বিতর্কিত করা হচ্ছে। আমরা জানি, আমরা বিশ্বাস করি উনি বলেছেন যে ঐতিহাসিক একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন, এবং ইতিমধ্যে কিন্তু ইতিপূর্বে 3 জন জাস্টিস, চিফ জাস্টিস, তাদের আমলে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে। চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, আমরা যদি একটু এই প্রসঙ্গটা একটু শুনে আসি আবুল কালাম আজাদ ভাইয়ের কাছ থেকে, আপনি ইশরাকের বিষয়ে, তারপরে নির্বাচন প্রসঙ্গে নিশ্চয়ই আমরা আসবো। আবুল কালাম আজাদ মজুমদার, আপনি বক্তব্যটা শুনছিলেন আলম ভাই, এবং নিশ্চয়ই গত 6 দিন শুধুমাত্র সরকারের সাথে কাজ করছেন তা না, আপনি একজন পদমস্তক সাংবাদিকও, পর্যবেক্ষকও। সেই জায়গা থেকে একটু ক্লিয়ার করবেন, আপনি আপনার এখন সরকারের জায়গা থেকে আপনি আপনারা মুখপাত্রের ভূমিকায় রাখেন, কেন এতটা গড়ালো, এই প্রশ্ন কিন্তু সবার এখন। এবং এর মধ্যে বিএনপির নেতারা এই যে সরকারের সাথে দূরত্ব বাড়ানোর কেউ অপচেষ্টা করছে কিনা সেটির প্রশ্নও তুলছেন, আপনি শুনছেন সেটি। ধন্যবাদ আপনাকে। আসলে আর শুরুতে আলম ভাইকেও ধন্যবাদ, উনি আমার খুব শ্রদ্ধাভাজন একজন মানুষ। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি মাত্র, তখনও উনি ছিলেন এজিএস, ওনাকে তখন থেকে ওনাদেরকে শ্রদ্ধা করতাম, ওনাদেরকে দেখে আমরা আসলে বড় হয়েছি। তো উনি ওনার কথা বলেছেন, আমার আসলে এই বিষয়ে খুব বেশি কিছু বলার নাই, কারণ আপনি নিজেও বলেছেন, যখন বলছেন যে আগামীকালে বিষয়ে আদালতে একটা রিটও আছে, তো বিষয়টা যখন আদালত পর্যন্ত চলে গিয়েছে, আমার মনে হয় সরকারের দায়িত্বশীল জায়গা থেকে আমার আর এই বিষয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না। তবে আমরা আশা করব এই বিষয়টা খুব সুন্দর একটা সমাধান হবে, এবং যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে এই ভুল বোঝাবুঝিটার অবসান করবে। আমরা জানি যে নগর ভবনে যখন সচিবালয়ে কয়েকটা ফ্লোর পুড়ে গেল, তারপর থেকে নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস হিসাবেও কাজ হচ্ছিল কয়েকটা ফ্লোর। এই 6 দিন তারা কিভাবে কাজ করছে? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস তো একদম সারা দেশব্যাপী রয়েছে, তো তাদের এই 6 দিনের কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে? এটা খুব ভালো হতো যদি আপনি তাদের কাউকে জিজ্ঞেস করতে পারতেন। তবে এখন তো অনেকভাবেই কাজ করার সুযোগ আছে আমাদের ডিজিটালি, অবশ্যই কিছুটা তো কার্যক্রম ব্যাহত হচ্ছেই। তবে যেহেতু আমরা মনে করি না যে বিষয়টা খুব দীর্ঘ হবে, বা এটা নিয়ে যেরকম জটিলতার আশঙ্কা আমরা সবাই মিলে করছি, এরকম আশঙ্কা আমরা যেহেতু করছি না, সাময়িক যদি কোনো অসুবিধা হয়েও থাকে, আমার মনে হয় সেটা কাটিয়ে ওঠা সম্ভব। এটি আপনার প্রত্যাশার ব্যাপার। আমি একটু কথা বলে আসি আবার নাজিমুদ্দিন আলম ভাইয়ের কাছে, সেটি হচ্ছে যে আন্দোলনের দাবি আদায়ের যে একসাথে আপনারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, এবং এই সরকার, আপনিই বলেছেন যে সবার সম্মিলিত
একদম প্রস্তাবনার একটি সরকার, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্যাসিবাদ বিরোধী সবার সরকার, যে সবার সরকার, সেখানে দাবি আদায়ে এই কৌশল ছাড়া কি অন্য কোনো পদ্ধতি নেয়ার সুযোগ ছিল না? আপনি নিশ্চয়ই দেখেছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ওখানে বন্ধ, নগর ভবনের কার্যক্রম বন্ধ, গুলিস্তানের মতো একদম এত 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 পরিধি, জি অচল অবস্থা। এটা হচ্ছে কি আপনার এখানে আমি যেটা মনে করি যে আমার মনে হয় সরকার অবশ্যই আমাদের নোবেল লরিয়েট আমাদের চিফ অ্যাডভাইজার যেটা উনি অবশ্যই একটা দ্রুত একটা সমাধানে পৌঁছবেন বা আদালত থেকেও একটা ভালো একটা ইয়ে আসবে। তো আমি চাই যে এই জিনিসটা কিন্তু লেন্দি করার কোনো দরকার ছিল না। এখানে ইশরাক তাকে যদি শপথটা পড়ায় দিত, তো এখানে তো ওল্ড টাউনের তার পিতাও তো একজন সম্মানিত ব্যক্তি, তো তার ছেলে সেও তো ইলেকশন করেছে এবং ইলেকশনে তো ভোটে জিতেছে সে, কিন্তু তারপর সেখানে কারচুপির মাধ্যমে জয়ী হয়েছে। আদালতে রায় পেয়েছে, শপথ করবে, শপথের জন্য নির্বাচন কমিশন দায়িত্ব দিয়েছে, শপথ পড়া হয়ে গেলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত। বিএনপির সাথে আপনি বলেছেন যে এখানে দেখেন উত্তরে কিন্তু একজনকে দায়িত্ব দিয়েছে প্রশাসক, সে কিন্তু কোনো আমলাও না, একজন দেশের নাগরিক, তাকে ওখানে বসানো হয়েছে। তো ইশরাক কোনো অংশে তো কম না, সে তো জনতার মেয়র সবাই বলে, তাকে ওই জিনিসটা সব পড়ায় দিলে কি হইতো? বিএনপির সাথে আপনি বলেছেন যে দূরত্ব বাড়ানোর চেষ্টা হচ্ছে, কারা বাড়াচ্ছে দূরত্ব? এই তো সরকারের ভিতরেই তো একটা অংশ দূরত্ব বাড়াচ্ছে। এই শপথটা কেন পড়ালো না? কিন্তু আমি মনে করি যে এটা আমাদেরকে স্যারকে মানে আমাদের শ্রদ্ধাভাজন যিনি ব্যক্তি, তাকে বিতর্কিত করা হচ্ছে। এখন তাকে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন চলে আসবে, তখন এই প্রশ্ন চলে আসতে পারে যে তাহলে কি স্যারের নিরপেক্ষ না, স্যারে কি একটা গোষ্ঠীর মানে কথায় চলছে? আপনারা কি এই ইশরাক হোসেনকে ইস্যুকে কেন্দ্র করে চলে আসবে আবার বিএনপি কি আরো কঠোর কোনো পদক্ষেপের দিকে যাচ্ছেন? আপনারা কি এটা সরকার বিরোধী কর্মসূচি? শুধু এটা না, কর্মসূচি কি দেখেন আবার এই যে আপনার এনসিপি ওরা বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এই যে কথাগুলো, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার, এই যে একটা একটা করে ইস্যু, সংস্কার, সকল সংস্কার করতে হবে, সকল বিচার শেষ করে নির্বাচন দিতে হবে, এই যে চাপ প্রয়োগ। তো আমাদের যিনি অভিভাবক, সকলের অভিভাবক, উনি বলেছেন যে যদি কম সংস্কার হয় তাহলে আমি ডিসেম্বরের ভিতর নির্বাচন দিব, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন পর্যন্ত যাব। স্যার তো চমৎকার কথা বলছেন। যদি সবাই বেশি সংস্কার চায়, সে তো স্টেক হোল্ডার, যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার, সে তো চমৎকার ওয়াইজ ম্যানের মতো কথা বলেছেন। তাহলে আমরা কম সংস্কার চাচ্ছি। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, যুগ যুগ ধরে সংস্কার চলবে, এই জন্য তো অনন্তকাল ধরে সংস্কার চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার তো অনন্তকাল ধরে সংস্কার করবে না। তো এই জন্য সংস্কার যেটা সবাই স্টেক হোল্ডার যারা আছে, রাজনৈতিক দল যেই পয়েন্টগুলো একমত, ইতিমধ্যে ঐক্যমত কমিশন তারা কিন্তু একটা আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমতে পড়ছে। যেই পয়েন্টে ঐক্যমত হয়েছে সেটা নিয়ে একটা আপনার জুলাই সনদ করে ফেলেন, এগ্রিমেন্ট করে ফেলেন, সিগনেচার করেন। বাকিগুলো আমরা ইলেকটেড গভর্নমেন্ট আসতে পারে সেগুলো আমরা করব। জি নিশ্চয়ই। আমি একটু সেটা আজাদ ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে ছাত্রদল সাম্য হত্যার প্রতিবাদে কয়েক ঘন্টাখানেকের মতো শাহবাগ অবরোধ করেছে। এখানে ইশরাকের সমর্থকরা করেছে। বিকেলে মার্চ টু যমুনা সেটার কর্মসূচি দিয়ে কাকরাইলে যারা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, তারা অবরোধ করেছিল। আজ একই সাথে উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের অপসারণ চেয়েছে গণ অধিকার পরিষদ, বিভিন্ন তাদের অভিযোগ। এই যে বিষয়গুলো, কয়েকটা জায়গায় অবরোধ হচ্ছে যেখানে সরকার ঘোষণা করেছে যে এইসব জায়গায় কোনো সভা সমাবেশ করা যাবে না। প্রশ্ন হচ্ছে দুটো, এখানে সভা সমাবেশ হচ্ছে, সরকারের পক্ষ থেকে তাহলে কি ব্যবস্থা? আপনি নির্দেশনাও দিচ্ছেন, আবার নির্দেশনা ফলো হচ্ছেও না। আর একটা ব্যাপার হচ্ছে উত্তরের যে বিষয়টি, শুরু যেহেতু কথা তারা বলছেন, তার মানে কর্মসূচির সামনে আরো আসছে, এই ব্যাপারে সরকার কি ভাবছে? প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলন বা দাবি দেওয়া, এটা তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা দেখে আসছি। নানা দাবিতে রাস্তায় নেমে এসেছেন, সড়ক অবরোধ করেছেন। কিছু কিছু দাবি তো যৌক্তিক ছিল, আবার কিছু কিছু দাবি একেবারেই যৌক্তিক ছিল না। এগুলোর সবই সমাধান হয়েছে।
শেষ পর্যন্ত কোনোটাই কিন্তু খুব দীর্ঘায়িত হয়নি। এখন যারা দাবি দাওয়া করছেন, নিশ্চয়ই সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা তাদের কথা শুনবেন। তাদের যদি দাবি দেওয়া ন্যায্য হয় তাহলে সেগুলো সমাধানও করবেন। জি, আমরা আশা করি এগুলো খুব এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যাতে এর ফলে সরকারের সাথে অন্যদের দূরত্ব তৈরি হবে, কিংবা আসলে মানুষের যে দীর্ঘ সময়ের ভোগান্তি যেটা আপনারা আশঙ্কা করছেন সেরকম কিছু হবে, বা পরিস্থিতিটা আমরা মনে করি না যে সেরকম কোনো দিকে যাবে, খারাপ দিকে যাবে। জি, এটি আপনার মন্তব্য। কিন্তু পাশাপাশি আজকে লন্ডন দেশের বাহির থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি মহাসচিব কিছু বক্তব্য রেখেছেন, আমি একটু কোট করছি। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। জি, লন্ডন থেকে জি, আজকে গুলশানে একটা অনুষ্ঠান ছিল, যৌথ সভা, সেখানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। আচ্ছা, সেখানে কথা বলেছেন। ফ্যাসিবাদ মুক্ত আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়িয়েছে একটা কালো ছায়া। ভোট থেকে, ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা করে হচ্ছে। সবই মোটামুটি ভোটের জায়গা থেকে শঙ্কা প্রকাশ করছে। প্রশ্ন হচ্ছে, বিএনপির মতো বৃহৎ একটি দলের মহাসচিব সহ অন্যান্য নেতারা এই অ্যাঙ্গেলেই মোটামুটি কথা বলছে। আজকে নাজিমুদ্দিন আলম ভাইও সেই শঙ্কা প্রকাশ করছে। সরকারের জায়গা থেকে এই শঙ্কা মুক্ত করতে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আপনি একটু আগে বললেন যে কোনো শঙ্কা নেই, একটু যদি ক্লিয়ার করেন। প্রথমত সরকার নির্বাচনের জন্য একটা ধারণা, যেটা সরকার কখন নির্বাচন করতে চায় বা কোন পরিস্থিতি হলে কোন সময় নির্বাচন সম্ভব, এই বিষয়ে আগে একাধিকবার তার অবস্থান ব্যাখ্যা করেছে। তো এই অবস্থান তো পরিবর্তিত হয়নি সরকারের। আর এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যখন যোগাযোগ হয়, আমরা দেখি অনেকগুলো মিটিংয়ে আমাদেরও থাকার সৌভাগ্য হয়েছিল। আমরা দেখেছি যে আলোচনাগুলো খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়, কিন্তু মাঠে আলোচনাটা ভিন্ন। এটা রাজনৈতিক কৌশল হতে পারে, ওনাদের রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিংবা এমনও হতে পারে যে আপনার সরকারকে ওনারা চাপে রাখতে চান, এবং এটা খুবই স্বাভাবিক। এটা অপ্রত্যাশিত কোনো বিষয় না। একটা রাজনৈতিক দল চাইবে সবসময় ক্ষমতায় যারা থাকবে বা যারা দায়িত্বে থাকবে তাদেরকে চাপে রাখা, যাতে তাদের আচরণ কোনোভাবে জনবিরোধী না হয়ে উঠতে পারে। বা এর আগে অতীতে রাজনৈতিক দলগুলো এই ভূমিকাটা পালন করতে পারেনি বা তাদেরকে পালন করতে দেওয়া হয়নি বলেই কিন্তু আমাদের দেশে একটা স্বৈরাচার আস্তে আস্তে মহিরুহ হয়ে এমন একটা অবস্থায় দেশটাকে নিয়ে গিয়েছিল যখন আসলে মানুষের আর কোনো কথা বলার অধিকার ছিল না। এখন রাজনৈতিক দলগুলো তাদের কথা বলছে, সরকারের সমালোচনা করছে। তারা যদি কোথাও কোনো শঙ্কার জায়গা দেখে সেটা তারা বলছেন, তাদের বক্তব্য সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখে। যদি কোনো ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হয় সেটা দূর করারও চেষ্টা সরকারের দিক থেকে আছে। এগুলো খুব স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। এগুলো নিয়ে বিচলিত হওয়ারও কিছু নেই, বা এগুলো একটা রাজনৈতিক দল তার বক্তব্য বা তার অবস্থান জানানোর ফলে নতুন করে আবার একেবারে সব গেলো রব করে আতঙ্কিত হওয়ারও কোনো কিছু নেই। আমি মনে করি যে সরকার তার মতো করে যেভাবে একটা নির্বাচনের জন্য কাজ করা উচিত সেভাবে কাজ করে যাচ্ছে, এবং আমাদের সবার দৃঢ় বিশ্বাস যে সরকার প্রধান মানুষের কাছে যে কমিটমেন্টটা দিয়েছেন, এই কমিটমেন্টটা রেখে উনি একটা সুন্দর নির্বাচন সবাইকে উপহার দেবেন। ধন্যবাদ। একটা বিরতিতে যাব, ফিরে এসে শুনতে চাবো দর্শক যে আসলে এই নির্বাচন নিয়ে বক্তব্য যদি রাজনৈতিক হয় তাহলে এই ইঞ্জিনিয়ার ইশরাকের বিষয়টাও কি এটিও আবার মানে রাজনৈতিক দিক থেকে সবই ঠিক আছে, কিন্তু কিছু আন্দোলন সংগ্রাম হলো, এরপরে আবার বসে গেল। এর সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম, আপনার কাছে আবারও কোট করছি বিএনপি মহাসচিবের কথা, আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। অনেক কথা বলেছেন, এবং নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র তার পেছনে তিনি দেশের পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্রটা করছে এদেশীয় দোসরদের মাধ্যমে, এটিও তিনি কিছুটা ইঙ্গিত করেছেন। প্রশ্ন হচ্ছে যে এটি যদি রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আপনারা বুঝতে পারেন, তাহলে বিভাজনের রাজনীতিটা যে শুরু হয়েছে এটি যদি বুঝেনি তাহলে সেই বিভাজনের জায়গায় আপনারা যাচ্ছেন কেন? হ্যাঁ, দেশি বিদেশি ষড়যন্ত্র তো আছেই, ঠিকই আছে, এটা তো আর থেমে নাই। কারণ ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিটা, এটা আমাদের একটা ঐক্য সংহতি এটা রাখা উচিত। কারণ যদি এটা ঐক্য বিনষ্ট হয় তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদীরাই লাভবান হবে। তো সেক্ষেত্রে এটা আমাদের যার যার অবস্থান থেকে, যার যার প্ল্যাটফর্ম থেকে সকলেই উপলব্ধি করা উচিত
যে আমাদের যাতে ঐক্য বিনষ্ট না হয়, জি এবং সেক্ষেত্রে আমাদের সরকারেরও সেই দায়িত্বশীল আচরণ করতে হবে। যেমন আমাদের সরকার সকলের সরকার, তাদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম যারা স্টেক হোল্ডার, ফ্যাসিবাদী বিরোধী যারা ছিলেন, হ্যাঁ, তাদেরকেও গুরুত্ব দিতে হবে। তো মনে করেন এখন আমাদের সকলের প্রত্যাশাটা কি, আবার সরকারের চ্যালেঞ্জটা কি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জটা হলো যে জনগণের একটা গণতান্ত্রিক সরকার, জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের কাঙ্ক্ষিত সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ। তো এইটা স্যারের পক্ষে দেওয়া সম্ভব, এবং উনি বলেছেনও আমি একটা ঐতিহাসিক নির্বাচন দিব, এবং তার বক্তব্য কিন্তু অনেকটা মোটামুটি ক্লিয়ার হয়। কিন্তু কেউ কেউ এমনভাবে কথা বলে কনফিউশন সৃষ্টি করে। স্যারে বলে কি আর অন্যরা কি বলে, অন্যদের আচরণটা কি, এবং ক্যাবিনেটের ভিতরে অনেকের বক্তব্য। কেউ কেউ বলে আমাদেরকে তো 5 বছর চাই। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি তো প্রত্যাশিত না। কারণ 17টা বছর আমরা সংগ্রাম করেছি জনগণের ভোটের অধিকারের জন্য। গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। ভোটের অধিকারকে আপনার কবর রচনা করেছে। কিন্তু আলম ভাই, আমি একটু থামাই আপনাকে। নির্বাচনটা জি, সেটি আপনি বলেছেন যে এই যে সরকারের মধ্য থেকেও কেউ কেউ অনাকাঙ্ক্ষিত কথা বলছেন, কিন্তু বিএনপির দায়িত্বশীল জায়গায় অনেক সিনিয়র নেতারাও কিন্তু তাদের উপদেষ্টাদের সম্পর্কে কিংবা এই সরকার নিয়ে কটূক্তি করে থাকেন, যে তাদের ক্ষমতার মোহ পড়ে পেয়ে বসছেন, কিংবা তারা এবং আরো বিবিধ কথা বলেন। তো দুটোকেই আপনার বিশ্লেষণ করেন। তাদের এই কথাবার্তা বললে পরে তখন তো আমরা একটু কঠিন ভাষায় কথা বলবোই। কিন্তু আমি ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য আমি আমার অ্যাক্টিং চেয়ারম্যান, জি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডে 1 থেকে অন্তত সবাইকে ধৈর্যের সাথে আপনার মোকাবেলা করতে বলছে, এবং অ্যাট দ্য সেম টাইম বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথা বলেছেন, এবং সেখানে আমি তাকে ধন্যবাদ জানাই। আর আমাদের ডক্টর ইউনূস স্যারেরও বক্তব্য কিন্তু মোটামুটি সুস্পষ্ট না হলেও আমার মনে হয় সুস্পষ্ট হয়ে যাবে এই সেন্সে। উনি তো বলেছেন যে আমি কম সংস্কার হলে আমি ডিসেম্বরের ভিতর দিয়ে দেব, বেশি সংস্কার যদি হয় তাহলে জুনে। তো কম সর্বোচ্চ জুনে না, বলছে এর মধ্যে, জুনের মধ্যে। জি জি। তো তাহলে কম সংস্কারই তো আমরা করে ডিসেম্বরের ভিতরে করতে পারি। আর জামাত ইসলামও বলছে রোজার আগে, তার মানে আপনার ফেব্রুয়ারির মাঝামাঝি রোজা, তো ফেব্রুয়ারি মাসের আগেই করতে পারে, জানুয়ারিতে করতে পারে। ডিসেম্বর জানুয়ারি খুব একটা বেশি দূরে না। এই জন্য একটা রোডম্যাপ দিয়ে দিলে হবে কি, আপনার এই অচলাবস্থার নিরসন হবে। এই দাবি দেওয়া নিয়ে আসবে না। দাবি দেওয়া নিয়ে আসলে পরে অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারবে যে এটা আগামী নির্বাচিত সরকার করবে। আমাদের কাজ আমাদেরকে করতে হবে। আলম ভাই, ইতিমধ্যেই কিন্তু আবার প্রায় বছর ঘুরে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের। আবার সেই জুলাই আসছে, আবার সেই আগস্ট আসছে, সেই রক্তাক্ত দিন আসছে। দেখতে দেখতে 1 বছর চলে গেল। বিএনপির মতো এত বড় একটি দল, যেখানে মানে তারা যদি বলে, জামাত যদি বলে থাকে যে আগামী রোজার আগে, সরকারের পক্ষ থেকে বলেছে যে হ্যাঁ সর্বোচ্চ জুনের আগে হয়ে যাবে, আপনারা কেউ কেউ বলছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে হবে, সেখানে বাদ থাকলো মাত্র 2-3 মাসের একটা যে গ্যাপ থাকে। বিএনপির মতো এত বৃহৎ একটি দল 2-3 মাসের জন্য তো এত শক্ত করে বলার কথা না। আপনারা কি নির্বাচন জুনের পরে যাওয়ারও কোনো শঙ্কা দেখছেন? হ্যাঁ, জুনের পরে সেই ধরনের কথাবার্তা দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে, এবং এই কথাও বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। তো এখন মানে এটাও মনে করা হচ্ছে যে কিছু দু একটা রাজনৈতিক দলকে মানে সময় দেওয়ার জন্য বা তাদেরকে প্রমোট করার জন্য, তাদেরকে তৈরি করার জন্য তাদের সময়ের প্রয়োজন। কোন দলকে? সেজন্য কালক্ষেপণ করা হচ্ছে। কোন দলকে? যেটা ধারণা করা হচ্ছে যে এনসিপি কে। মানে এনসিপি কি আপনারা এমনটা শঙ্কা বা ভয় পাচ্ছেন? না, ভয় পাচ্ছি না। ভয় পাওয়ার প্রশ্ন তাদের যদি আরো 1 বছর 2 বছর দেয়া হয়, তাহলে কি আপনাদের প্রতিদ্বন্দ্বিতার জায়গায় চলে যেতে পারবে? না, তাতেও কাজ হবে না। কিন্তু সেজন্য কালক্ষেপণ কেন করব? কালক্ষেপণ করলে পরে হবে কি, অন্যরা, শত্রুরা সুযোগ পাবে। নাকি আপনারা তাদেরকে গুরুত্ব দিয়ে তাদেরকে অনেক বড় দল? না না না, তাদের গুরুত্ব দেওয়ার ব্যাপার না। তাদের গুরুত্ব এটা অবশ্যই আছে, তারা যে একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করছে, আমরা সেজন্য অ্যাপ্রিসিয়েট করি।
তাদের রাজনীতি তাদের শেখার সময় আছে, রাজনীতি শিখবে, তারা আসবে, দেশ গঠনের কাজে লাগবে, আমরা ওয়েলকাম করি। তাদের রাজনৈতিক দল করেছে, সেটাও আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই, তারা রাজনীতি শিখুক, আস্তে আস্তে উঠুক। কিন্তু তাদের স্টেপিংটা কি, তাদের মানে যে আপনার একজন দুজন আছে এখনো সরকারে, তো এখানে যে এই যে ইশরাকের বিষয়টা, এই জিনিসটা শপথ পড়াটা নিয়ে যে গড়িমসি, সেখানে তো আমাদের কনফিউশন সৃষ্টি করে যে গভর্নমেন্ট কি আমাদেরকে এভাবে আন্ডারমাইন করছে। তো বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, তো আমরা সমস্ত জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা বিস্তৃত, আমরা আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগকে মনে করি, কাউকে আমরা প্রতিপক্ষ মনে করি না। বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। কিন্তু আমি বলছি যে যদি কেউ ভুল ক্রমে কাউকে প্যাট্রোনাইজ করার জন্য সময় দিতে চায়, আমি সরকারের ভিতরে দু একজন আছে যারা আমাদের স্যারকে বিতর্কিত করার জন্য বা সরকারকে বিতর্কিত করার জন্য বা অথবা নিরপেক্ষতা নিয়ে আমাদের শ্রদ্ধাভাজন যে বিশ্ববরেণ্য তাকে বিতর্কিত করার একটা অপচেষ্টা রয়েছে কিনা, সেটা কিন্তু জনমনে একটা সংশয় রয়েছে। আবুল কালাম আজাদ মজুমদারের কাছে যাওয়ার আগে ছোট্ট করে একটু আপনার কাছে জিজ্ঞেস করতে চাই না যে উনি বিতর্কিত হোক, কারণ এর আগে চিফ জাস্টিস 3 জন সফল হয়েছে। 91 এর শাহাবুদ্দিন সাহেব, আমি একটু জাস্টিস লতিফুর রহমান, রাখি আপনার কাছে, জাস্টিস হাবিবুর রহমান, তারা তো সফলভাবে তিনটা সুষ্ঠু নির্বাচন করেছে, উনি কেন পারবেন না? আপনারা এই সরকারের মানে আপনারা এনসিপির সাথে এই সরকারের কোন উপদেষ্টার সম্পর্ক একটু ভালোর দিকে ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু এই সরকারের উপদেষ্টাদের মধ্যে আমরা বিগত দিনে দেখেছি যে আওয়ামী বিরোধী আন্দোলনটাও শুরু করে বিএনপির সাথেও তো অনেক উপদেষ্টার ভালো সম্পর্ক আমার তো, এবং আপনাদের সভা সেমিনারে অনেক উপদেষ্টা এসেছেন সেটিও দেখেছি। তো তাহলে সেই প্রশ্ন তো কেউ তুলছে না যে বিএনপির সাথে উপদেষ্টা ভালো সম্পর্ক কিভাবে? সম্পর্ক ভালো আছে তো, তাহলে সেই প্রশ্ন অন্য কেউ তুলতে পারে না। এখন প্রশ্নটা সেখানে না, প্রশ্নটা হলো যে কনফিউশনটা, মানে এখনকার উপদেষ্টা কেউ তো আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক ছিল না, আপনাদের সাথে যতটা ভালো সম্পর্ক। কনফিউশনটা তৈরি হয় তখন যখন চিফ অ্যাডভাইজার তার বক্তব্য যখন একটা ক্লিয়ার একটা বক্তব্য আসছে আমাদের কাছে, এবং আমরা অনেকটা আশ্বস্ত যে কম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, মানে আপনাদের কথাই রাখতে হবে এইটি বলেন, কম সংস্কার ডিসেম্বরের মধ্যে অথবা বেশি সংস্কার হলে জুনের মধ্যে। কিন্তু এই জায়গা থেকে কেউ কিছু উপদেষ্টা তারা এখান থেকে সরে যাচ্ছে, তারা বিভিন্ন রকম কথা বলছে, এমনকি প্রেস সেক্রেটারিও বলে যে আমাদেরকে 5 বছর থাকার কথা বলছে। এটা আকাঙ্ক্ষার কথা বলতে পারে না, আকাঙ্ক্ষার কথা, সেটা তো তার কথাই কিছু এইভাবে কথা বললে তো আমরা সরকারের দায়িত্বশীল জায়গা থেকে যদি আপনারা এইভাবে বলেন তখন তো আপনার কনফিউশন সৃষ্টি হয়। মানে আপনারা নেতারা যারা একাধিকবার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, স্ট্যান্ডিং কমিটিতে আছেন, তারা দায়িত্বশীল কথা না বললে সমস্যা নেই, সরকারের পক্ষ থেকে কেউ বললে সেটাই সমস্যা হলো। আমাদের দায়িত্বশীল কথা কেন বলি নাই? আমরা যখনই আমরা কনফিউশন সৃষ্টি করি তখন তো আমরা অনেক নেতার নাম বলতে পারবো যারা, তখন তো বিএনপি কঠিন ভাষায় কথা বলবে, এবং কঠিন মানে একের পর এক যদি গভর্নমেন্ট যদি আমাদের সাথে মানে আপনার কি বলে ওইটাকে যদি পক্ষপাতিত্বমূলক আচরণ করে, মনে করেন আমাদের সাথে দূরত্ব সৃষ্টি করে, তো একটা পর্যায়ে তো আমাদের কঠিন আন্দোলনের দিকে যেতে হবে। যে নিশ্চয়ই আলোচনায় ফিরবো কঠিন আন্দোলন, সেটি আবুল কালাম আজাদ মজুমদার ভাই বলেছেন যে সেরকম পরিস্থিতি হবে না। আমি একটু প্রসঙ্গে যেতে চাই, হঠাৎ করেই না, কয়েকদিন থেকে আলোচনায় হচ্ছে পোর্ট নিয়ে আলোচনা। আজকে দেখলাম যে উচ্চ আদালতে এটি নিয়ে একটি রিটও হয়েছে। একটু ক্লিয়ার করবেন সরকারের অবস্থান? সবার কাছে এরকম মেসেজ যাচ্ছে যে আমাদের পোর্ট হয়তো চট্টগ্রাম পোর্ট সহ অন্যান্য বিদেশিদের হাতে কিংবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে, একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। প্রথমত আমরা তো আমাদের বিদেশি যারা বিনিয়োগকারী আছে বা উন্নয়ন সহযোগী আছে, বিভিন্ন কাজে তাদের সহযোগিতা নেই। আমাদের যে আমাদের এত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, এগুলো তো আমাদের দেশি বিনিয়োগে হয়নি সব, এগুলো বিদেশি বিনিয়োগে হয়েছে, বিদেশি কারিগরি সহায়তা নিয়ে হয়েছে। তা আমরা দেশের অন্য সব জায়গাতে যদি বিদেশি সহযোগিতা নিতে পারি, তাহলে চট্টগ্রাম বন্দরে নিতে অসুবিধাটা কোথায়? এটা কিন্তু একটা পয়েন্ট। দ্বিতীয়ত, আমরা এটা তো সবাই একমত, এ বিষয়ে আমি কাউকে দ্বিমত করতে দেখিনি যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন, এবং চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির একটা লাইফলাইন। চট্টগ্রাম বন্দর যদি ভালো থাকে বা ভালোভাবে চালানো যায়, তাহলে আমাদের অর্থনীতি ভালো চলবে। এগুলো নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। তারপর এই যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এটা
এক ধরনের আওয়ামী প্রচারণা যারা শুরু করেছে, জি এবং আমাদের অনেকে হয়তোবা পুরো বিষয়টা নিশ্চিত না হয়ে এটার তাদের সাথে কেউ কেউ সুর মিলাচ্ছেন। আওয়ামী প্রচারণাটা এক ধরনের হিপোক্রেসি এই কারণেই যে, মানে আপনি বলতে চাচ্ছেন এটি আওয়ামী লীগের দ্বারা সৃষ্ট না আমি এই আমি এই বলছি এই যে আলোচনাটা? আওয়ামী লীগ এই ধরনের প্রচারণাটাকে উস্কে দিচ্ছে, এবং তাদের সাথে অনেকেই হয়তো তাদের যে অপকৌশলগুলো, তাদের এগুলো হয়তো অনেকে ধরতে না পেরে তাদের সাথে কেউ কেউ হয়তো সুর মিলেছে। আওয়ামী প্রচারণাটা কিভাবে হিপোক্রেসি আমি বলি। চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগের প্রথম কিন্তু যে কাজটা করেছে সেটা কিন্তু আওয়ামী লীগের মাধ্যমেই আওয়ামী লীগ সরকারই করেছে। তারা আপনার পতেঙ্গা বন্দরে কন্টেনার হ্যান্ডলিংয়ের জন্য রেড সি গেটওয়ে নামে সৌদি আরবের একটা কোম্পানিকে তারা নিয়ে এসেছে। গত কিছুদিন ধরে আমরা দেখেছি যে রেড সি গেটওয়ে, এটা একটা সৌদি কোম্পানি, তারা যখন পতেঙ্গা বন্দরের দায়িত্ব নিয়েছে তাতে দেখা যাচ্ছে যে পার কন্টেনারে সরকারের রাজস্ব বৃদ্ধি হয়েছে $8। তো আপনার এখন আমরা যদি একইভাবে আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে যদি আমরা এখানে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমরা মনে করি যে তারাও তো পরীক্ষিত পোর্ট অপারেটর, বিশ্বের অনেক দেশেই তাদের আপনার তারা পোর্ট অপারেট করে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও 5টা পোর্ট তারা অপারেট করে, পাকিস্তানেও তারা অপারেট করে। তাহলে আমাদের দেশে অসুবিধাটা কোথায়? দেখেন, আমাদের দেশে এখন চট্টগ্রামের বেশ কয়েকটা বন্দরের বেশ কয়েকটা কন্টেনার টার্মিনাল নিয়ে কথা হচ্ছে, নির্মাণ নিয়ে। বে টার্মিনাল 1, বে টার্মিনাল 2, লালদিয়া টার্মিনাল, এগুলোতে এপি মোলার মার্কস ডেনমার্কের তারা খুবই বড় এই ক্ষেত্রে। ডিপি ওয়ার্ল্ড তারা বে টার্মিনালে আপনার কাজ করবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা বা আলোচনাটা যা হচ্ছে সব কিন্তু এই যে ঘুরে ফিরে নিউ মেরিন কন্টেনার টার্মিনাল যেটা চলমান আছে, যেটা বাংলাদেশের একটা কোম্পানি অনেকদিন ধরে চালাচ্ছে এবং খুব ভালো চালাচ্ছে, এরকম কোনো দৃষ্টান্ত আমরা দেখিনি। এবং এখানে কিন্তু কিছু ভেস্টেড ইন্টারেস্টও আছে, যেহেতু এই পোর্টটা অলরেডি ইন অপারেশন, এখানে অনেকের নানা ধরনের স্বার্থ আছে। কেউ কেউ হয়তো এই স্বার্থের কারণে বিরোধিতা করতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিটাকে আরও সমৃদ্ধ করতে হলে, আরও গতিশীল করতে হলে চট্টগ্রাম বন্দরে আপনার বিদেশি বিনিয়োগ প্রয়োজন, বিদেশি কারিগরি সহায়তা প্রয়োজন। এবং সেটার জন্য এই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাদের সাথে যোগাযোগ করছে তারা এক্ষেত্রে সবাই পরীক্ষিত। আপনার তাদের দক্ষতা নিয়ে বা কারো কিন্তু কোনো প্রশ্ন নেই। কোনো ভুঁইফোর কোনো কোম্পানিকে এনে আপনার চট্টগ্রাম বন্দর বসিয়ে দেওয়া হচ্ছে না সরকারের কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য। আপনার পোর্ট সিঙ্গাপুর অথরিটি বে টার্মিনালের একটা পার্ট তারা বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে। এখন আপনার সিঙ্গাপুর বন্দরের সক্ষমতা নিয়ে বা তারা যে সিঙ্গাপুর বন্দর পরিচালনা করে সেখানে যে শৃঙ্খলাটা আছে, এটা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে? কারো তো কোনো দ্বিমত নেই। আমরা মনে করি যে যারা বেস্ট পোর্ট অপারেটর ওয়ার্ল্ড ওয়াইড, তারা বিশ্বের অনেক দেশেই পোর্টকে ম্যানেজ করছে। তারা যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশেও বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে, বাংলাদেশে আরও জব ক্রিয়েট হবে, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, বাংলাদেশের রপ্তানি বাড়বে। পোর্ট নিয়ে কথা শুনছিলাম, আপনার মন্তব্য শুনতে চাই। না, বিদেশি ইনভেস্ট আমাদের দেশে হোক, এটা তো সবাই চায় আমাদের। তো কিছু কিছু ব্যাপার মেজর ডিসিশন তো এগুলো, আপনার রোহিঙ্গা, তারপরে যে আপনার পোর্ট, এসব ব্যাপারগুলো আমার মনে হয় রাজনৈতিক যে দলগুলো আছে, হ্যাঁ, এদের সাথে একটু আলোচনা করে নিলে পরে আমার মনে হয় ভালো হয়। কারণ একটা জিনিসটা ক্লিয়ার করা যায় যে আমার এই স্টেপ, আমাদের এই পদক্ষেপ, হ্যাঁ, আমাদের এইভাবে চুক্তি হচ্ছে, এই বিষয়গুলো যদি একটু ট্রান্সপারেন্ট হয়। কারণ এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সাপোর্টার তো আমরা, তো আমাদের যারা পলিটিক্যাল পার্টি যতগুলো রয়েছে ফ্যাসিস্ট বিরোধী সকলের কিন্তু এই সরকার। তো সরকার এই স্টেক হোল্ডারদের সাথে কিছু কিছু মেজর সিদ্ধান্তগুলো একটু যদি শেয়ার করে নেয়, সমস্যা কি? তারপরে আরও যে বিভিন্ন আপনার সংস্থা আছে, সকলের সাথে একটু আলোচনা করে যে সেন্টিমেন্টটা কি, আমরা এই জিনিসটা করতে চাই, আমাদের এই লাভবান হব আমরা,
এইভাবে পোর্টটা যদি এইভাবে ডেভেলপ করতে পারে, আমাদের বেকার সমস্যার সমাধান হবে, অনেক ইনভেস্টমেন্ট হবে, আমাদের ডেভেলপড হবে, দেশের জন্য উন্নয়ন হবে। জিনিসগুলি তো আমাদেরকে বুঝাইতে হবে, এটি আপনাদের মনে হচ্ছে, তাই না? জি তো সেই জন্য আমি বলছি যে এই জিনিসগুলো আপনাকে আলাপ করে নিলে ভালো হয়। জি। আমরা একটু প্রসঙ্গে যাই। আজকের একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সরাসরি সম্প্রচার করা যাবে আদালতের অনুমতি নিয়ে। এটি না হয় একটি সাধারণ মানুষ যদি আদালত অনুমতি দেয় দেখতে পাবে, কিন্তু ওভারঅলি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের কতটা আগালো সরকারের, এটাও তো একটা অন্যতম কমিটমেন্ট আজাদ ভাই, প্রাধান্যের জায়গায়। ধন্যবাদ। আপনার এই বিচারটা যত বেশি স্বচ্ছ করা যায়, জি সেটা সেদিক থেকে তো সরকারের একটা চেষ্টা প্রথম থেকেই ছিল। আপনি যখন আপনার মনে আছে কিনা জানি না, আমাদের আইন উপদেষ্টা যখন এটা নিয়ে একদিন সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তখনও কিন্তু এই সরাসরি সম্প্রচারের কথা বলেছেন, যাতে মানুষ জানতে পারে, কোনো রাগ ডাক করার কোনো বিষয় নেই। আর বিচারের যে বিষয়টা, সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু একটা কথা বলেছেন। আপনি ওনার একটা ভাষণে উনি বলেছেন যে বিচারটা এমনভাবে করতে হবে যাতে কেউ মনে না করতে পারে যে এটা অবিচার হয়ে গেছে। বিচারটাকে ত্বরান্বিত করে বা খুব দ্রুতলয়ে হঠাৎ করে একটা ফরমায়েশি রায় এনে দিয়ে আপনার কাউকে সাজা দিলে বিচারটা বিতর্কিত হবে। জুলাই যারা হত্যাকাণ্ডের শিকার, আপনারা একটা জিনিস কিন্তু আমরা কেউ তো আর অস্বীকার করতে পারবো না যে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই মানুষগুলা মারা গেছে, এটা আমাদের চোখের সামনে। এটা তো আর কোনো সুদূর অতীতের কোনো ঘটনা না, মাত্র কয়েক মাস আগের ঘটনা। আমরা সবাই দেখেছি এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। বিচারে যেটা নির্ধারণ করা হবে সেখানে, সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডগুলোতে কার কতটা ভূমিকা ছিল, সেটা অবশ্যই তদন্তর সাপেক্ষ। কারণ যারা প্রসিকিউশন আছেন তারা তদন্ত করে, আমরা আপনার পারসেপশনের উপর অনেক কথা বলতে পারি, কিন্তু যখন একজন প্রসিকিউটর আদালতে যাবেন, ওনাকে কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাজ করতে হবে। অবশ্যই। তো এই সাক্ষ্য প্রমাণ জোগাড় করা, তারপরে আদালতে সেই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা, তার আগে পুলিশের যে তদন্ত, আপনি দেখবেন যে একটা মামলায় অনেকগুলো আসামি আমরা দেখেছি, তদন্ত করে এই আসামিগুলোর কারো প্রকৃত অর্থেই কি ভূমিকা সেটা নির্ধারণ করা, এগুলো নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই অ্যাকচুয়ালি। যেটা একটা গতানুগতিক পদ্ধতিতেই যদি এই বিচার আগায়, এখনো পর্যন্ত দ্বিতীয় ট্রাইব্যুনাল করার সেটি তো এখনো হয়নি, যেটি জানুয়ারিতে করার কথা। সেটা আপনি বলতে পারেন সরকারের সীমাবদ্ধতা, সেটা করা সম্ভব হয়নি, কিন্তু সরকারের চেষ্টাটা তো আছে। আর এটা আপনার প্রসিকিউশনে যারা আছেন, প্রসিকিউশন টিমের যারা দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু অনেক দিনরাত পরিশ্রম করছেন। আমি নিজেও আপনার দেখেছি, তারা মাঝে মধ্যে এসে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে ওনারও পরামর্শ নিচ্ছেন, যাতে বিচারটা কীভাবে সুন্দর এবং অ্যাকচুয়ালি যথার্থ বিচার হতে হবে। আমরা মনে করি না যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি আমাদের প্রত্যেকের দাবি এটা, কিন্তু আবার এটাও আমাদের দাবি একটা প্রপার বিচার, এমন একটা বিচার যে বিচারটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। ধন্যবাদ আলম ভাই। এটি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের আমরা দেখেছি গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী বলেন অথবা এই যে গণতন্ত্র উত্তরণের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে হারিয়ে গেছে অনেক, বিএনপি সহ বা জামাত সহ অন্যান্য দলেরও অনেক হারিয়েছে। আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? প্রতিটি ঘটনায় কি মামলা হয়েছে? মর্মান্তিক, মানে জুলাই আগস্টে তো আপনার যে ঘটনা খুব ছোট্ট করে আমরা শুনতে পাবো, মর্মান্তিক। তো আপনার বিভিন্ন ভিডিওতে আসছে ভাইরাল, শেখ হাসিনার নিজে তার কনভারসেশন আমরা শুনলাম, এই ভিডিও তো ভাইরাল, যে উনি নিজে গুলি করার কথা বলছে, উনি নিজে গুলি করার নির্দেশ দিয়েছেন। তো এগুলি মামলা তো অনেকগুলো মামলা হয়েছে, তো সেগুলোর ব্যাপারে যাচাই বাছাই করবে একটা কমিটি রাখা উচিত, এবং এই যাতে বিচারের ব্যাপারটা, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এটা আমাদের সকলের প্রত্যাশা যে বিচার প্রক্রিয়াটা যেন দ্রুত হয়, সেটি প্রত্যাশা। ট্রান্সপারেন্ট। যেমন গত 5 আগস্টের আগের আন্দোলন সংগ্রামে আপনারা ছিলেন, সেখানে একসাথে হতেও পারছিলেন না, গত প্রায় 7-8-9 মাস আপনারাও পেয়েছেন। তো এই যে আপনাদের মধ্য থেকে যারা হারিয়ে গেল, সেইটা নিয়ে কি আপনাদের কোনো উইন কাজ করছে? সেখানে আমাদেরও কিছু মামলা হয়েছে। জি, যেমন মনে করেন যে আমার উপরে যে গুলি চালিয়েছিল আপনার সাভার আমিন বাজারে ডিরেক্ট, আমি তো মানে আমার লিভারে এখনো গুলি, তো আল্লাহর রহমতে আছি, এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার সার্বিক তত্ত্বাবধানে আমার চিকিৎসা হয়েছে, তার প্রতি আমি কৃতজ্ঞ, এবং জিয়া পরিবারের কাছে আমি কৃতজ্ঞ।
তো যাই হোক, সেই মামলাগুলো কোনো তো আমি প্রতিপক্ষকে দমানোর জন্য না, প্রকৃত অপরাধী শাস্তি হোক, এটা কতটুকু নিশ্চিত হবে? তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি, তারপরে আরো কিছু কিছু মামলা হয়েছে ইতিমধ্যে। এখন মামলাগুলো তো এই জন্য ট্রাইব্যুনাল যে একটা হয়েছে, আরো আমরা চাই আরো কয়েকটা ট্রাইব্যুনাল গঠন করা হোক, মামলাগুলো যেন দ্রুত মানে গতি পায়। আমি মনে হচ্ছে যে একটু এই ব্যাপারটা একটু স্লো যাচ্ছে, এটা একটু আরো গতিশীল হওয়া উচিত। আরো কয়েকটা ট্রাইব্যুনাল গঠন করে একদম মানে স্বচ্ছতার সাথে এই মামলাগুলো হওয়া উচিত এবং বিচার কার্য সম্পন্ন করা উচিত আমি মনে করি। এই প্রত্যাশা পূরণে সরকার, আপনি বলেছেন যে আন্তরিক, আরো ট্রাইব্যুনাল কবে নাগাদ দেখতে পাবো, একটি কি কোনো তথ্য আমরা? এটা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল, তবে আমি শুধু এটুকুই আপনাকে বলতে পারি যে আমাদের সরকারে যারা আছেন সংশ্লিষ্ট, তারা বিষয়ে কাজ করছেন। জি আলম ভাই, আবারও বলি, মহাসচিব এবং তারেক রহমান আপনাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত, তিনিও বারবার ঐক্যবদ্ধর কথা বলেছেন। এই ঐক্যবদ্ধ সামনের যে দিনগুলোতে এই বাহিরের ষড়যন্ত্র বলেন কিংবা দেশের বাইরে থেকে বেশের দল কিংবা পালিয়ে যারা গেছে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধটা কতটুকু ধরে রাখতে পারবেন? তার যে স্পিরিট, 1 মিনিট সময় দিতে পারবেন। তার স্পিরিট একেবারে আমি একমত। তার কাছে সকল ইনফরমেশন আছে এবং তার যে ঐক্যবদ্ধ, জাতিকে ঐক্য করা, সবাইকে ঐক্য করা, এবং প্রথম থেকেই সে আহ্বান করেছে আমরা সবাইকে নিয়ে দেশ গঠন করব, দেশ পরিচালনা করব, সবাইকে আহ্বান করেছে। এই জন্য ইতিমধ্যে আমাদের অনেক রাজনৈতিক দল, আপনারা জানেন যে আমাদের সাথে একীভূত হয়েছে। আমাদের 31 দফা যে সংস্কার, যে প্রস্তাব, সেই সংস্কার প্রস্তাবের সাথে আমরা সকলের সাথে আলোচনা করে, প্রথমে ছিল আমাদের 27, পরে তাদের সাথে আলোচনা করে আমরা 31 করেছি। মানে শেষ পর্যন্ত এখনো আমাদের সকলের প্রতি আহ্বান, আপনারা কি স্যাক্রিফাইস সর্বোচ্চটুকু করবেন বিএনপির পক্ষ থেকে? হ্যাঁ, অবশ্যই আমরা সকলকে নিয়েই আমরা দেশ পরিচালনা করতে চাই। অনেক অনেক ধন্যবাদ নাজিমউদ্দিন আলম আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার, আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই শত শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেলাম, সেই বাংলাদেশে কোনো বিভাজন থাকবে না, সবার উপরে থাকবে দেশের স্বার্থ, এবং সেই দেশের স্বার্থে কল্যাণমূলক দেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।